আজ ব্রিগেডে জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো। একেবারে অভিনব কায়দায় ৪২ জন প্রার্থী তালিকার নাম ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একের পর এক সেই প্রার্থীদের নিয়ে র্যাম্পে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিতে এবং এই যে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, এর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে এ রাজ্যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোট আর হচ্ছে না। তৃণমূল কংগ্রেস একলাই লড়াই করবে লোকসভা নির্বাচনে। বারবার তারা দাবিও করে এসেছে যে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে একাই ১০০। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার দাবি করেছেন এবং তৃণমূলের আজকের যে প্রার্থী তালিকা তাতে যেমন চমক রয়েছে তেমন ভারসাম্য রয়েছে। সংগঠনের বহু নেতাকেই তারা প্রার্থী করেছেন। এর আগে রাজনৈতিক মহল যেমনটা মনে করতো যে এর আগের যে প্রার্থী তালিকাগুলো ছিল তাতে তারকা প্রার্থী তালিকা অনেক বেশি থাকতো বিভিন্ন জগৎ থেকে, তবে এবারও কিন্তু তারকা প্রার্থী রয়েছেন অভিনয় জগৎ থেকে বা প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন, কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কমিয়ে নিয়ে আসা হয়েছে। কাদেরকে প্রার্থী করা হলো না এবার? যারা সাংসদ ছিলেন গতবারের যেমন প্রার্থী হলেন না, প্রার্থী করা হলো না মিমি চক্রবর্তীকে, প্রার্থী করা হলো না নুসরাত জাহানকে, বসিরহাটের যিনি সাংসদ ছিলেন তাকে প্রার্থী করা হয়নি। আবার বিজেপিতে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া অর্জুন সিং, তাকেও কিন্তু প্রার্থী করল না তৃণমূল কংগ্রেস, কারণ ব্যারাকপুরে অর্জুন সিং এর বিরুদ্ধে একাধিক বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানিয়েছিলেন যাতে অর্জুন সিংকে প্রার্থী করা না হয়, কারণ তিনি যখন বিজেপির টিকিটে লড়াই করেছেন ২০১৯ সালে তখন বহু তৃণমূল নেতা কর্মীদের উপরে হামলা চালিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তাকে কোনোভাবেই সেখানকার মানুষজন প্রার্থী হিসেবে চান না, এমনটা চিঠি আকারে লিখে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়েছিলেন। ফলত সেই কারণেই এই গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতেই সেখানে পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে বিধায়ক, রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর কেন্দ্র থেকে। আরেক মন্ত্রী বিপ্লব দেব, তাকেও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবং এক্ষেত্রে যদি দেখা যায় বিপ্লব মিত্র বালুরঘাট থেকে প্রার্থী হয়েছেন এবং তিনিও যেমন মন্ত্রী, পাশাপাশি পার্থ ভৌমিককেও প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর কেন্দ্র থেকে। এবং সংখ্যালঘু মুখও যথেষ্ট রয়েছে তাদের এই প্রার্থী তালিকায়, যেমন এখানে রয়েছেন মালদা দক্ষিণ কেন্দ্রের শাহনওয়াজ আলী রহমান, জঙ্গিপুর থেকে খলিলুর রহমান, বহরমপুরে ইউসুফ পাঠান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যিনি কেকেআরের হয়েও বহু ম্যাচে তাকে বড় বড় ছয় হাঁকাতে দেখা গিয়েছে। এবার ভোটের ময়দানে তিনি কত বড় ছয় হাঁকাতে পারেন সেদিকে নজর থাকবে, কারণ বহরমপুর কিন্তু তৃণমূল কংগ্রেস বহরমপুরে লোকসভাতে জিততে পারেনি কোনোবারই। এবং এখানকার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি, ফলত ইউসুফ পাঠানকে লড়াই করতে হবে অধীর চৌধুরীর বিরুদ্ধে। মুর্শিদাবাদে আবু তাহের খান, কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের ওপরেই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয় ক্যাশ ফর কোশ্চেনের জন্য, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং যদিও দল তার পাশে দাঁড়িয়েছে, একাধিক বিরোধী রাজনৈতিক দলও সেই সময় তার পাশে দাঁড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার উপরে আস্থা রেখে কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছেন মুকুটমণি অধিকারী। এই মাত্র ৭ তারিখেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাকে রানাঘাটে লড়াই করতে পাঠানো হয়েছে জগন্নাথ সরকারের বিরুদ্ধে। বিজেপির জয়ী প্রার্থী জগন্নাথ সরকার, তার বিরুদ্ধে লড়াই করবেন একদা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা মুকুটমণি অধিকারী। বনগাঁয় বিশ্বজিৎ দাস, ইনিও কিন্তু বিজেপির জয়ী বিধায়ক, তাকে বনগাঁয় প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস লোকসভাতে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তিনি প্রার্থী হচ্ছেন। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বারাসাতে এসে সভা করছেন তখন শান্তনু ঠাকুরকে কিন্তু সেই সভাতে দেখা যায়নি, তিনি ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত ছিলেন। প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে যে কি এমন ব্যক্তিগত কাজ যেখানে প্রধানমন্ত্রীর সভাতে থাকতে পারলেন না শান্তনু ঠাকুর। ফলত এই কেন্দ্র যথেষ্ট লড়াই হবে এবং মতুয়া ভোট এই কেন্দ্রে, বনগাঁ, রানাঘাট এই কেন্দ্রগুলোতে কিন্তু মতুয়া ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলত এই কেন্দ্র যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের সঙ্গে মতুয়া ভোট কতটা আসে এবং বিজেপি না তৃণমূল কারা জয়লাভ করে তা তো বলবে পরবর্তী সময়। দমদম, সেখানে তৃণমূল কংগ্রেস সৌগত রায়ের ওপরেই ভরসা রেখেছে। বর্ষিয়ান নেতা তিনি, অধ্যাপক সৌগত রায়ের ওপর ভরসা রেখেছে বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাটে হাজি নুরুল ইসলাম, জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন। ফলত তৃণমূল কংগ্রেসের এই যে ৪২ জনের প্রার্থী তালিকা তাতে যথেষ্ট ভারসাম্য রয়েছে, চমক রয়েছে। যাদবপুরে সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণে মালা রায়, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গত কয়েকদিন ধরে
নানা প্রশ্ন উঠছিল। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সৌগত রায়। সৌগত রায়কে আবারও দমদমের প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেস, তার উপরেই আস্থা রেখেছেন। সৌগত দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। কি বলবেন? আমি আনন্দিত যে দল আমার উপর আস্থা রেখে 3 বারের পর চতুর্থবার। আমি বরাবর যেরকম করি এবারও পরিশ্রম করব, মানুষের কাছে যাব। সৌগত দা, দল আপনার উপরে আস্থা রেখেছে, যদিও গতবার আমার যদি যতটুকু মনে আছে আপনি চাইছিলেন যে আর প্রার্থী হবেন না, কিন্তু তারপরও দল আপনাকেই লড়াই করতে পাঠাচ্ছে এবং সংবাদ মাধ্যমের একাংশ বিকৃত ভাবে দেখি। আমি এই কথা বলিনি। সৌগত দা, আপনি প্রচারে কবে থেকে নামবেন? আজ থেকে নেমে পড়বেন? যত তাড়াতাড়ি সম্ভব। আমি তো নেমেই আছি এই কদিন। এই 10 তারিখের আজকের র্যালিকে কেন্দ্র করে আমি সব জায়গায় মিটিং করেছি। বেশ। সৌগত দা, এই বরানগরের বিধায়ক তাপস রায়ের দল পরিবর্তন কোনো কি সমস্যা হবে? না, একেবারে কোনো সমস্যা হবে। বেশ, নিঃসন্দেহে সৌগত দা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য। শুভেচ্ছাও রইল আপনার জন্য। সৌগত রায়, দমদম কেন্দ্রের তৃণমূল সাংসদ এবং বর্তমানেও তাকে প্রার্থী করা হয়েছে, অর্থাৎ 24-এর লোকসভা নির্বাচনে সৌগত রায়ের ওপরেই দল ভরসা রেখেছে। হাওড়াতে প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি হাওড়া কেন্দ্রের প্রার্থী।